আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে প্রথমে আমরা একটু ইন্ডেক্স নিয়ে কথা বলি, কারণ ইন্ডেক্স অলমোস্ট এক মাসের কাছাকাছি হতে চলেছে, কারেকশানে আছে। সো ইন্ডেক্স কারেকশানে আছে যে কারণে এই প্রশ্নগুলো আমাদের মধ্যে বেশি, বা ইন্ডেক্স নিয়ে আমরা অনেক বেশি কনসার্ন। তো ইন্ডেক্স কারেকশানে আছে বা ইন্ডেক্স কারেকশানে থাকতে পারে, সেই ধারণা আমি আপনাদেরকে আগে দিয়েছি। আমার ব্যক্তিগতভাবে ধারণা ছিল ইন্ডেক্স এইখানে একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন তৈরি করতে পারে এবং ফাইনালি এই ট্রায়াঙ্গেল প্যাটার্নটাকে ব্রেকআউট করে মার্কেট ৬,০০০+ অর্থাৎ ওপরের দিকে চলে যাবে। এই ধারণাটা আমি করেছিলাম জুলাই মাসে। সো আমরা একটু মিলাবো যে এই মুহূর্তে আসলে আমরা কোন জায়গাটাতে আছি এবং আগামী দিনগুলোতে অর্থাৎ আগস্ট মাসের বাকি যে দিনগুলো আছে এই দিনগুলোকে আমরা ইন্ডেক্সকে কিভাবে ফলো করতে পারি। দেখেন, আমার অ্যানালাইসিসের মানে কখনোই এরকম হবে না যে আমার মতামতটা আমি আপনার উপর চাপিয়ে দিব। আমি দুইটা ধরন দেখাবো, কোনটা ইনভ্যালিড হলে কোনটা অ্যাক্টিভেট হবে সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। আপনার কাজ হচ্ছে আপনি আপনার মতো করে নিজের অ্যানালাইসিসের থ্রুতে সেই জিনিসটাকে জাস্ট এক্সামিন করবেন লাইভ মার্কেটে মনিটর করার মাধ্যমে, পরবর্তীতে আপনি আপনার সিদ্ধান্ত নিতেই পারেন। সো এইটা ছিল আমার মূল ফাউন্ডেশনটা, যেটা আমি ব্যক্তিগতভাবে মনে করতাম। এবং আজকে আমি ভিডিও তৈরি করার আগেই আপনাদেরকে জাস্ট একটা ধারণা দেওয়ার জন্য ইন্ডেক্সের সম্ভাব্য দুইটা অ্যানালাইসিস শেয়ার করেছি। তবে এই দুইটা অ্যানালাইসিস হচ্ছে আমার সেকেন্ড প্রায়োরিটি এবং থার্ড প্রায়োরিটি। আমার ফার্স্ট প্রায়োরিটি যে অ্যানালাইসিসটা সেটা আমার কাছেই আমি রেখেছি, ওইটাই মূলত আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু তার আগে আমি আপনাদেরকে মূল মোটিভটা বোঝানোর চেষ্টা করছি। সেটা হচ্ছে ইন্ডেক্স একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন তৈরি করতেছে, এটাকে মূলত বলা হয় টাইম কারেকশন। অর্থাৎ একটা কারেকশন হয় যেটা প্রচুর পরিমাণ সময় ক্ষেপণ করে কিন্তু প্রাইস কারেকশনটা কম হয়। যেমন এই অংশটাতে যদি আপনি লক্ষ্য করেন, এটা হচ্ছে একটা ডিপ কারেকশন। এই কারেকশনটাকে কিন্তু টাইম কারেকশন বলা যায় না, এটা মূলত একটা প্রাইস কারেকশন। অল্প সময়ে অনেক বেশি প্রাইজের ফল হয়। পক্ষান্তরে এই 1 থেকে 2 পর্যন্ত লেখা অংশটুকু যদি আপনি লক্ষ্য করেন, এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড টাইম কারেকশনের এক্সাম্পল। ঠিক তেমনিভাবে এখানেও একটা টাইম কারেকশন ট্রায়াঙ্গেল প্যাটার্নের মাধ্যমে তৈরি হচ্ছে। সো এই যে অ্যানালাইসিসটা এখানে শেয়ার করা হয়েছে, এটা হচ্ছে আমার প্রেফারেন্সের 2 নাম্বার অ্যানালাইসিস, অর্থাৎ দ্বিতীয় প্রাধান্য পায় সেই অ্যানালাইসিস হচ্ছে এইটা। সো এইখানে আমাদের কন্ডিশন একটা সিম্পল কন্ডিশন, যদি কোনো কারণে মার্কেট ৫,৭৭৭.১ নিচে চলে যায় তাহলে এই অ্যানালাইসিসটা ইনভ্যালিড হয়ে যাবে এবং মার্কেট নিচের দিকে ডিপ কারেকশনে যাবে। ডিপ কারেকশন মানে যে এইটা একটা ডিপ কারেকশন, এই ধরনের কারেকশনে যাবে যদি এটা ব্রেকডাউন করে। সো ৫,৭০০ ওই পয়েন্টটা কত? ৫,৭০০ ওই পয়েন্টটা হচ্ছে এই ক্যান্ডেলটা। এই ক্যান্ডেলটার লো হচ্ছে ৫,০০০। এটাকে যদি আমি একটু ধরি, গ্রিন কালারের বা এই রেড কালারের ক্যান্ডেলটা, সরি এই রেড কালার এ লেখা পয়েন্টটা, এটা হচ্ছে ৫,৭৭৭.১। সো কোনো কারণে যদি এই প্যাটার্নটার নিচে চলে যায় তাহলে আমরা ধরে নিব যে কারেকশনটা লম্বা হতে চলেছে। বাট যদি কারেকশনটা এই পয়েন্টের নিচে না যায় এবং সি লেখা পয়েন্টের মধ্যেই, আমি রিপিট করতেছি, সি লেখা পয়েন্টের মধ্যেই যদি কারেকশনটা থেমে ইউটার্ন নেয় তাহলে বাজারের গন্তব্য উপরের দিকে। তবে এই চার্টটা আমার সেকেন্ড প্রায়োরিটি, আমি আগেই বলেছিলাম। আমি আমার ফার্স্ট প্রায়োরিটি চার্টটা আপনাদেরকে এখানে শেয়ার করতেছি। আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি, আমার অ্যানালাইসিস 100% সঠিক হবে এই কথা আমি কখনোই ক্লেম করতে পারবো না, বাট আমি ব্যক্তিগতভাবে মনে করি বর্তমান মার্কেট যদি ডিপ কারেকশন দেওয়ার হতো তাহলে অল্প সময় নিয়ে সে ডিপ কারেকশন দিয়ে দিত। এতটুকু সময় ক্ষেপণ করার পরে মার্কেট ডিপ কারেকশন সাধারণত দেয় না। আমি যদি আপনাদেরকে একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি যে আমি কি বোঝানোর চেষ্টা করতেছি, সেটা হচ্ছে মার্কেট যখন এরকম একটা কারেকশন দিয়ে ফেলে তারপরে মার্কেট ডিপ কারেকশন দেওয়ার সম্ভাবনা একটু তুলনামূলক কম থাকে, রেদার দেন ওখান থেকে মার্কেট পরবর্তীতে আসলে ওপরের দিকেই উঠে। সো আমি যদি এই অংশটাকে মার্ক করি তাহলে মার্কেট একটা লম্বা সময় সাইডওয়েজ কারেকশন দিয়ে ফেলেছে। যদি মার্কেটের ডিপ কারেকশন দেওয়ার হতো তাহলে বেশিরভাগ সম্ভাবনা ছিল যে মার্কেট আগেই আসলে নিচের দিকে নেমে যেত। সো ইন শর্ট সামারি করে বললে আমার ব্যক্তিগত ধারণা, এটা ভুলও হতে পারে, মার্কেট যদি কোনো কারণে এই ৫,৭৭৭-এর নিচে না যায় তাহলে মার্কেট আগামী সপ্তাহে আনুমানিক সোমবার নাগাদ অর্থাৎ ১-২ দিন পরই মার্কেট রিভার্সাল করতে পারে। মার্কেট কারেকশানে আছে, এটা কিন্তু গত 2 দিন ধরে কারেকশান আছে তা না। আমি আপনাদেরকে প্রিভিয়াস পোস্টে যখন শেয়ার করেছিলাম যে ওই যে ২৭শে জুলাইয়ের পোস্টটাতে, ওখানে যে আপডেটটা দেওয়া ছিল সেখানে দেওয়া ছিল মার্কেট এখানে বেশ কিছুদিন সময় নিবে। সো যতদিন সময় নেওয়ার কথা ছিল এই যে আগস্ট মাসের মাঝামাঝি সময় পর্যন্ত, এই জায়গাটাতে আমরা এখন চলে এসেছি। এখন আমি ব্যক্তিগতভাবে এক্সপেক্ট করি আগামী সপ্তাহে রবিবার দিন কারেক্টিভ থেকে
রবিবার দিন শেষ ঘন্টায় কিংবা সোমবার দিন মার্কেট এখান থেকে রিভার্স করতে পারে। পরবর্তীতে মার্কেট এই ব্রেকআউটটা করবে কিনা সেটা আমরা আগামী সপ্তাহ কমপ্লিট হওয়ার মাঝখানেই বুঝে যাব, এবং আমি ব্যক্তিগতভাবে ধারণা করি আমরা উপরের দিকেই ব্রেকআউট করব। আমার ধারণা মার্কেট যদি না মানে, যদি আমার এই অ্যানালাইসিসটা ইনভ্যালিড হয়ে যায়, তাহলে আসলে কোন অ্যানালাইসিসটা অ্যাক্টিভেট হবে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে রেখেছি। সেটা হচ্ছে যদি কোনো কারণে মার্কেট 5777-এর নিচে চলে যায়, তাহলে এই 4 লেখা কারেকশনটা কমপ্লিট করার জন্য মার্কেটকে 200 পয়েন্ট 300 পয়েন্ট নিচে আসতে হবে, যেটা একটা ডিপ কারেকশন হবে, এবং আমি মনে করি ওই ডিপ কারেকশনটা এখন হয়তোবা হবে না। সো আপনি যদি গুলিয়ে গিয়ে থাকেন বা মনে করেন অনেক ধরনের অ্যানালাইসিস দেখানো হচ্ছে, তাহলে আমি আপনাকে এক লাইনে বলে দিচ্ছি, শুধু খেয়াল রাখেন 5777.1-এর নিচে যায় কিনা। যদি যায় তাহলে মার্কেটে কারেকশনটা দীর্ঘায়িত হবে। যদি 5777-এর নিচে না গিয়ে উল্টা ব্রেকআউট করে, তাহলে মার্কেট ওপরের দিকেই যাবে। এই একটা কন্ডিশন যদি আমরা মাথায় রাখতে পারি, তাহলে আমরা এই জিনিসটাকে খুব ইজিলি মনিটর করতে পারবো। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই টাইম কারেকশনটা আমাদের ওয়েব 4, যেটা কমপ্লিট হওয়ার কাছাকাছি দ্বার প্রান্তে আমরা চলে এসেছি। এটা কমপ্লিট হলে আমরা আলটিমেটলি আবার গড়ে 1 মাসের জন্য হতে পারে, 20-25 দিনের জন্য হতে পারে, একটা পজিটিভ মোমেন্টাম পাবো বলে আমার ধারণা। এখন এরপর আপনি প্রশ্ন করতে পারেন যে এরপরে কি হবে? এরপরে ডেফিনেটলি কারেকশনই হবে, এটুকু আমাদেরকে মাথায় রাখতে হবে। এইটা আমাদের একটা রেজিস্ট্যান্স পয়েন্ট, এবং আমরা যদি ওপরের দিকে যেতে পারি তাহলে এই যে এইটা 6400 সামথিং, এইটা হচ্ছে আমাদের ফাইনাল ব্রেক করার জায়গা। পরবর্তীতে ওখান থেকে যখন পড়া শুরু করবে, তখন ফার্স্ট সাপোর্টটা হবে এই ট্রায়াঙ্গেল প্যাটার্ন। অর্থাৎ এটাকে যদি এক্সটেন্ড করে এইভাবে লাগিয়ে রাখি, এইভাবে যদি দেখাই, তাহলে এই ট্রায়াঙ্গেল প্যাটার্নে এখন যে রেজিস্ট্যান্সটা তৈরি হচ্ছে, এইটা ব্রেকআউট করার পরে এই ট্রায়াঙ্গেল প্যাটার্নটাই একটা সময় সাপোর্টে পরিণত হবে। সো ওইটা নিয়ে আমরা এখন নাইবা আলোচনা করি, কারণ এখন যে কথাটুকু বললাম এটা অন্ততপক্ষে 2 মাস পরের ঘটনা, অর্থাৎ সেপ্টেম্বরের লাস্টে বা অক্টোবরের ঘটনা। এবং এটাও কেন বলছি, এটা বলার কারণ হচ্ছে আমি মোটামুটি ডেটা প্রিজার্ভ করার চেষ্টা করি, কারণ বর্তমান দুনিয়ায় ইনফরমেশন ইজ দ্য কিং। আপনার কাছে কি পরিমাণ ক্যাশ আছে, কি পরিমাণ অপরচুনিটি আছে, তার চাইতে ইম্পর্ট্যান্ট হচ্ছে আপনার কাছে কি পরিমাণ ডেটা আছে। সো আমি ডেটা প্রিজার্ভ করার চেষ্টা করার একটা অংশ থেকে বলছি যে গত 11 বছর যাবত আমরা দেখেছি মার্কেট অক্টোবর মাসে নেগেটিভ রিটার্ন দেয়। সো এই বছর নেগেটিভ রিটার্ন দিবে, আমি এটা গ্যারান্টি দিয়ে বলতেছি না, বাট যেহেতু গত প্রায় 11 বছর ধরে মার্কেট নেগেটিভ রিটার্ন দিয়েছে, সো আমি ধারণা করে নিচ্ছি যে সেপ্টেম্বরের একটা নির্দিষ্ট সময় থেকে শুরু করে অক্টোবর মাসটা, মানে মূল কথা হচ্ছে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এই 4 মাসের মধ্যে অ্যাটলিস্ট 2টা মাস আমাদেরকে কারেকশন সহ্য করতে হবে। এটা হিস্ট্রিক্যালি প্রমাণিত, আমি কোনো কিছু নিজে থেকে বলছি না। আপনি এইটা স্ক্রিনশট নিতে পারেন, এটা রিয়েল টাইম ডেটা চেক করেই বানানো হয়েছে। 2007 সাল থেকে 2026 সাল পর্যন্ত কোন মাসে ইন্ডেক্স কত পয়েন্ট পজিটিভ ছিল বা কত পয়েন্ট নেগেটিভ ছিল, সেই ডাটা হচ্ছে এটা। সো এই জায়গাটাতে আসলে আলটিমেটলি 2 মাস কারেকশন থাকে। আপনি যদি প্রিভিয়াস হিস্ট্রি এই জায়গাগুলোতে অ্যানালাইসিস করেন, তাহলে আপনি একই ধরনের রেজাল্ট দেখতে পাবেন। সো এই কারণে আমি 2টা জিনিসকে কোরিলেশন করার চেষ্টা করতেছি, এবং আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি যে মার্কেট যদি 5777-এর নিচে না যায়, তাহলে মার্কেট আগামী সপ্তাহেই, সেটা কি বারে এটা আমি বলতে পারবো না, বাট আগামী সপ্তাহেই মার্কেট ইউটার্ন নিয়ে পজিটিভ হওয়ার পসিবিলিটি থাকবে। এবং এই যে পজিটিভটা হবে, এই পজিটিভ র্যালিটাই হবে আমাদের জন্য চলমান সুইংয়ের শেষ র্যালি। কথাটা বোঝার চেষ্টা করবেন, এই পুরাটা হচ্ছে একটা আপসুইং, এরপরে আবার কারেক্টিভ সুইং আসবে, তারপরে আবার আপসুইং আসবে। সো এই যে চলমান পজিটিভ সুইংটা চলতেছে, এই পজিটিভ সুইংটার শেষ সুইং হয়তোবা আমরা সেপ্টেম্বর মাস নাগাদ তৈরি করে ফেলবো। সো এরপর আমাদেরকে কারেকশন দেখতে হবে। এখন যেটা দেখতেছেন এটা মূল কারেকশন না, আমি আবারও বলতেছি এটা মূল কারেকশন না, এটা শুধুমাত্র টাইম কারেকশন। সো আশা করতেছি 5777-এর নিচে গেলে আমাদেরকে ক্যাশ ম্যানেজ করতে হবে, পোর্টফোলিওতে ক্যাশের পরিমাণ বাড়াইতে হবে। অন্যথায় আগামী সপ্তাহে আমাদের হাতে যে স্টকগুলো আছে, আমরা 2টা দিন ওয়েট করি, রবিবারের ক্লোজিংয়ের পরে আমাদের ধারণাটা আরেকটু সুস্পষ্ট হবে যে আমরা ইউ টার্ন নিতে পারতেছি কিনা। এবং আমি ব্যক্তিগতভাবে বিলিভ করি আমরা ইউ টার্ন নিয়ে ওপরের দিকেই উঠব, এবং আমাদের এই ফুল র্যালিটা আমরা শেষ করতে চলেছি। সো এই ছিল ইন্ডেক্সের অ্যানালাইসিস। ইন্ডেক্স নিয়ে নতুন করে বলার কোনো কিছু নাই। এবার একটু কিছু স্টক নিয়ে কথা বলি, কিছু ধারণা দেওয়ার চেষ্টা করি যেগুলোর মাধ্যমে আমরা আমাদের ট্রেডিংগুলোকে ম্যানেজ করতে পারবো। সো গত 3 সপ্তাহ আগে আমি আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম 3 ধরনের ট্রেডিং, এবং কোন ধরনের ক্যাটাগরির
মেন্টালিটি ট্রেডারদের জন্য কোন ট্রেডিংটা আসলে পারফেক্ট। সো ওইখানে আমি ইনভেস্টমেন্ট ট্রেডিং নিয়ে আপনাদেরকে বুঝিয়েছিলাম, যেখানে আমাদের এনআরবি ব্যাংকটা আপনাদেরকে দেখানো হয়েছিল 6 টাকা 30 পয়সায় থাকাকালীন সময়ে 6 টাকায় স্টপ লস ধরে লং টার্মে ইনভেস্টমেন্ট ট্রেডিং করলে, আবারও বলছি ইনভেস্টমেন্ট ট্রেডিং করলে, এটা শর্ট টার্ম ট্রেডিংও না, এটা পজিশন ট্রেডিংও না, টাকা ডাবলেরও বেশি বাড়ানোর জন্য কয়েক বছরের জন্য ট্রেডিং করলে এটা দেখানো ছিল সেইভাবে। সো আজকে যদি আমরা ওই স্টকটাকে ফলো আপ করি, তাহলে এই শেয়ারটা যদি কেউ কিনে থাকেন ভিডিও দেখে, বা না কিনলে তো কোনো সমস্যাই নাই, তাহলে আমি স্টপ লসটাকে পরিবর্তন করে এখন 6.50 উত্তীর্ণ করে দিচ্ছি। তাহলে কি হলো, কেউ যদি 6.30 ভিডিও দেখে কিনেও থাকেন ওই সময়, তাহলে বর্তমানে আপনি যদি স্টপ লসও খান 6.50 নিচেও চলে যায়, তবুও আপনি প্রফিটে থাকবেন। এই স্টকটার প্রথম টার্গেট, অর্থাৎ এই স্টকটার এই মাসের টার্গেট, শর্ট টার্ম টার্গেট হচ্ছে 7 টাকা 70 পয়সা, এবং লং টার্ম টার্গেট অর্থাৎ আগামী বছর পর্যন্ত যদি আপনি স্টকটাকে হোল্ড করেন, তাহলে এই স্টকটার লং টার্ম টার্গেট হচ্ছে 15 টাকা প্লাস মাইনাস। লং টার্ম টার্গেট নিয়ে এই মুহূর্তে সাপ্তাহিক ভিডিওতে কথা বলা আসলে বেমানান। সো এই কারণে আমি শর্ট টার্ম রেজিস্ট্যান্স এবং সাপোর্টটা আপনাদেরকে দেখিয়ে রাখলাম। এই স্টকটা কারো হাতে থাকলে বা নিয়ে থাকলে আপনি অলরেডি স্টপ লস খেলেও এখন আর লসে নামবেন না। এরপরে সেকেন্ড একটা স্টক দেখানো ছিল, এটা দেখানো ছিল শর্ট টার্ম ট্রেডিং কিভাবে ম্যানেজ করতে হয়। শর্ট টার্ম ট্রেডিং করার জন্য আমরা কোন ধরনের শেয়ারে থাকার চেষ্টা করব, ওই ধরনের শেয়ারের ঝুঁকিগুলোকে আমরা কিভাবে ম্যানেজ করতে পারি। সো এখানে স্পষ্ট করে বলা ছিল যে HFL এই শেয়ারটা একটা ট্রেন্ডে আছে, আপ ট্রেন্ডে আছে। শেয়ারটার প্রাইস হচ্ছে 15 টাকা 40 পয়সা। পরবর্তীতে যদি এই শেয়ারটা রিটেস্ট দেয় এবং 15 টাকার নিচে বা 15 টাকার আশেপাশে কেনার সুযোগ দেয়, তাহলে 14 টাকায় স্টপ লস ধরে 21 টাকা টার্গেট করে এই শেয়ারটাকে রিস্কি ট্রেড হিসেবে, অর্থাৎ টপে থাকা রিস্কি শর্ট টার্ম ট্রেড হিসেবে এক্সিকিউট প্ল্যান করা যেতে পারে। আজকে যদি আমরা HFL এর দিকে দেখি, এটা 24 টাকা না, এটা 21 টাকাতে রাখবো আমরা। 24 টাকা পরের সুইংয়ের টার্গেট, ওটাতে যাচ্ছি না। সো আজকে যদি আমরা দেখি, এই শেয়ারটা ওখান থেকে রিটেস্ট করেছে, রিটেস্ট করে এই শেয়ারটা 15 টাকা পর্যন্ত নেমেছে, এবং 15 টাকা থেকে এই শেয়ারটা একটা রিভার্সালের কনফার্মেশন এখানে দিয়েছে। সো আজকে আমি যেটা করব, জাস্ট সিম্পলি এই স্টপ লসটাকে 15 টাকায় উত্তীর্ণ করব। সো যদি ভিডিও দেখে বা যে কোনোভাবে ব্যক্তিগতভাবে অ্যানালাইসিস করে কেউ HFL শেয়ারটা কিনে থাকেন, তাহলে আমি বলবো এই শেয়ারটা 15 টাকার নিচে গেলে আপনি স্টপ লস দিয়ে দিতে পারেন। আর যদি কোনো কারণে দেখেন এই শেয়ারটা 15 টাকার নিচে না গিয়ে উপরে উঠতেছে, তাহলে 21 টাকা হবে আপনাদের জন্য প্রথম টার্গেট। এবং আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি এই শেয়ারটা 21 টাকা হিট করতে চলেছে। আমি আরও সহজ করে আপনাদের দৃষ্টিভঙ্গি ক্লিয়ার করার চেষ্টা করি। এইখানে আপনারা যদি ভালোভাবে ডিপলি দেখেন, তাহলে আপনারা একটা ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন পাবেন। আমি এবার একটু আপনাদের এগুলো সরিয়ে দেই, তাহলে আপনাদের জন্য দেখতে সুবিধা হবে। এই হচ্ছে শোল্ডার, এই হচ্ছে তার হেড, এই হচ্ছে তার দ্বিতীয় শোল্ডার। এখন কি একটু কনফিডেন্স বাড়ছে? সো ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন মানে আমার সবচেয়ে ফেভারিট যে প্যাটার্ন, এই প্যাটার্নটা যদি ব্রেকআউট করে, তাহলে এই প্যাটার্নটার টার্গেট জোন এই 21 টাকা। সো সব কিছু আগে থেকে ধারণা করে আপনাদেরকে দেওয়া হয়েছিল, সেটা আজকে 3 সপ্তাহ পরে আমি লাইভ মার্কেটে সেটার প্রতিফলন দেখতে পাচ্ছি। আমি জাস্ট আজকে আপনাদেরকে হাতে কলমে মিলিয়ে দেওয়ার চেষ্টা করতেছি, আর কোনো কিছুই না। এটা নতুন ট্রেড নেওয়ার জন্য বলতেছি এরকম কিছু না। আমি রিয়ালিটি যেটা ছিল সেটা এখন কোথায় আছে সেটা আপনাদেরকে দেখালাম। সো আমি ব্যক্তিগতভাবে বিলিভ করি, মার্কেট যদি আগামী রবিবার দিন শেষে বা সোমবার নাগাদ ইউটার্ন নেয়, তাহলে এই শেয়ারটা ব্রেকআউট করে আপনাদেরকে টার্গেট দিবে। আর স্টপ লস অলরেডি আপনাদের কেনা দামের কাছে উঠিয়ে দেওয়া হলো। সো এখন এখানে আর রিস্ক থাকার কোনো কথা নাই। দেখেন শেয়ারটা টপে না মিডলে না বটমে, এটা কিন্তু ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে আপনার হাতে এখন লস কতটুকু, এনআরবিতে আপনার লস কতটুকু, আপনাকে স্টপ লস উপরে তোলার পরে কত পয়সা লস থাকলো। ঠিক এমনিভাবে এই শেয়ারটা যদিও অনেক টপে আছে, আপনার লসের পরিমাণ কিন্তু একই সমান থাকলো। এইটার মানেই হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। এই রিস্ক ম্যানেজমেন্টটা যদি আমরা প্রপারলি বুঝি, স্টকের পজিশন আমাদেরকে বোদার করবে না। এরপর একটা লং টার্ম শেয়ার দেখানো ছিল ইনভেস্টমেন্টের জন্য, সেটা হচ্ছে 16 টাকা 80 পয়সায় স্টপ লস ধরে 17 টাকার আশেপাশে পাওয়া গেলে রূপালী ব্যাংকটা কেনা যেতে পারে। 20 টাকা প্রথম টার্গেট এবং 25 টাকা হচ্ছে ইনভেস্টমেন্টের টার্গেট। লং টার্ম টার্গেট দেখানো হয়েছে 41 টাকা। কিভাবে উঠবে নামবে একটা আইডিয়া দেওয়া ছিল। এটা 41 টাকা কিন্তু এই বছরের টার্গেট না। এই বছরের টার্গেট ম্যাক্সিমাম 25 টাকা হতে পারে, এই বছরের টার্গেট 41 টাকা না। ক্লিয়ার করতেছি আগেই। সো এই শেয়ারটা 17 টাকার ঘরে নামছে, ঠিক 17 টাকা পর্যন্তই নামছে। এই হচ্ছে সেই রিটেস্ট। 16 টাকা 80 পয়সায় স্টপ লস ধরে এই শেয়ারটা ইনভেস্টেবল, নট ট্রেডেবল। প্রথম টার্গেট 20,
পরবর্তী ফাইনাল টার্গেট ওখানে দেখানো আছে। সো আমি জাস্ট ফলো আপ দিয়ে রাখলাম যে এই শেয়ারটা বাই করার সুযোগ দিছে। ভুলেও ট্রেডাররা এই শেয়ার কিনবেন না, এই শেয়ারটাতে ভলিউমের অবস্থা এই মুহূর্তে খুব বেশি ভালো না। সো এইটা ট্রেডিংয়ের জন্য উপযুক্ত না। আমি ইনভেস্টমেন্টের জন্য দেখিয়েছিলাম যে ট্রেন্ড কত দূর পর্যন্ত কিভাবে তৈরি হতে পারে সেটার ফলো আপ দেওয়া হলো। ওই ভিডিওতে এই 3টা স্টকই ছিল, এই 3টা স্টকের ফলো আপ দিয়ে ওই ভিডিওটা ক্লোজ। এবার 2-3টা বর্তমান রানিং বা ট্রেন্ডি শেয়ার আপনাদেরকে দেখাবো, কিভাবে ফলো করা যায়, ফলো করার ওয়েটা বোঝানোর চেষ্টা করব। প্রথমত এটা হচ্ছে বারাকা পাওয়ার। বারাকা পাওয়ার বলেন, সাইপ পাওয়ার বলেন, তারপর মানে মোটামুটি পাওয়ার সেক্টরের ম্যাক্সিমাম শেয়ারই কিন্তু ট্রেন্ডে আছে। এটা লেট, এটা আমি আপনাকে ফার্স্ট ট্রেন্ডই বলতেছি না, বাট আমি আপনাকে যেভাবে বুঝাবো এটা যদি আপনি বুঝে ফলো করতে পারেন তাহলে এইখানে যে ব্যক্তিটা এন্ট্রি করেছে এই ক্যান্ডেলে তার রিস্ক যতটুকু ছিল আপনার রিস্ক তার চাইতেও কম হতে পারে। কিভাবে? যে লোকটা ব্রেকআউট ক্যান্ডেল এন্ট্রি করছে তার স্টপ লস ছিল 8 টাকা ব্রেকআউট ক্যান্ডেলে, রাইট? তার স্টপ লস ছিল 8 টাকা এবং ব্রেকআউটে সে 8 টাকা 80 পয়সা এন্ট্রি করছে, তার মানে তার রিস্ক ছিল প্রায় 10%। বা ধরেন সে এক্সপার্ট, সে পরের দিন কিনছে বা ছোট স্টপ লসে কিনছে, তবুও তার স্টপ লস 5% তো থাকবে, রাইট? আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি বর্তমানে এই শেয়ারটার স্টপ লস হচ্ছে 10 টাকা 2 পয়সা। আমি ধারণা করতেছি আগামীকাল মার্কেট শুরুর দিকে কিছুক্ষণ পজিটিভ থাকলেও কারেক্টিভ থাকবে মূলত। যদি কারেক্টিভ থাকে এবং আপনি যদি এই শেয়ারটাকে রিটেস্টে পান, দেখেন যে এই শেয়ারটা 10 টাকা 70-80 পয়সার দিকে আপনাকে কেনার সুযোগ দিচ্ছে, তাহলে এই জায়গায় কেনার পরে স্টপ লসের সাইজ যতটুকু ছিল এই জায়গায় কেনার পরেও স্টপ লসের সাইজ তার চাইতে ছোট না হইলেও ততটুকুই থাকবে। এটার মানে হচ্ছে এই জায়গায় ধরেন আমরা কিছু গতানুগতিক কথা বলি যে 9 টাকায় কেনা গেলে 11 টাকায় কেন কিনবো, 7 টাকায় কেনা গেলে 9 টাকায় কেন কিনবো। এই লজিকে যদি আপনি থাকেন তাহলে আমি আপনাকে বোঝানোর চেষ্টা করব, সেটা হচ্ছে আপনি তো 5 টাকায় কিনেন নাই, তাহলে আপনি এইখানে 7 টাকায় 6 টাকা 70 পয়সায় কেন কিনবেন? আপনি 6 টাকা 70 পয়সায় মিস করছেন, তাহলে এই সুইংয়ের পরে আপনি 7 টাকা 50 পয়সায় কেন কিনবেন? আপনি কি বলতে চান যে এই বারাকা পাওয়ারের টার্গেট, মেইন টার্গেট, ট্রেন্ডের ফুল টার্গেট সেটা 13 টাকা? না ভাইয়া, এটা তো শুধুমাত্র বর্তমান সুইংয়ের টার্গেট। এইখানে সে একটা সুইং কমপ্লিট করছে, এই হচ্ছে একটা সুইং কমপ্লিট, এটা তার সেকেন্ড সুইং। এরপর আবার সে সুইং তৈরি করবে, এরপর তো আবার উপরের দিকে যাবে। বোঝার চেষ্টা করেন কথাটা। সো আপনি যদি মনে করেন যে বটমে কিনবো সবসময় এবং দাম বাড়ছে দেখে আমি এটাকে আর ফলো করবো না, তাহলে আপনি ট্রেন্ড মিস করবেন। বাট আলটিমেটলি আপনি আপনার লজিকের কারণে মার্কেট থেকে প্রফিট মেক করতে পারতেছেন না। কিন্তু নিয়ম তো এটা না। নিয়ম কোনটা সেটা আপনাকে মাথায় রাখতে হবে। নিয়ম হচ্ছে আপনি যেখানে এইটা ছিল প্রিভিয়াস কেনার জায়গা, এইখানে স্টপ লস ধরে এই ক্যান্ডেলের বটমে কিনলে এই যে সে প্রফিট উঠে গেছে। সো এখন এইখানে স্টপ লস ধরে যদি আপনি পরবর্তীতে দেখেন 20 টাকা 80 পয়সা, সরি 10 টাকা 70-80 পয়সায় পাচ্ছেন, তাহলে এটা ট্রেডেবল। 10 টাকা 20 পয়সার নিচে গেলে স্টপ লস দিতে হবে। টার্গেট হচ্ছে 13 ± 13 টাকা সামথিং পর্যন্ত। শর্ট টার্ম ট্রেডিংয়ের কথা বলতেছি, এইটা লং টার্ম ট্রেডিং না। শর্ট টার্ম ট্রেডিংয়ের কথা বলতেছি কারণ এটা শর্ট টার্ম মোমেন্টামেই আছে। লং টার্ম ছিল যারা এই ট্রায়াঙ্গেল প্যাটার্নের ভেতরে এই ধরনের বটমে কিনছে, এখানে বা এখানে বা এখানে কিনছে, তাদের জন্য এটা ছিল একটা পজিশন ট্রেডিং। বাট এখন যারা কিনবে তাদের জন্য এটা বেসিক্যালি শর্ট টার্ম ট্রেডিং। এটা আবার 50% বাড়বে আশা করে হোল্ড করার মতো পজিশনে এই মুহূর্তে নাই। সেকেন্ড, এই সেক্টরের একটা শেয়ার দেখাবো, গত সপ্তাহে নিয়ে কথা বলছিলাম, সেটা হচ্ছে ইন্ট্রাকো। ইন্ট্রাকো টার্গেটগুলো আমি দেখাইছিলাম 23 এবং 28 কেন সেটা ব্যাখ্যা করছিলাম। একটা কথা স্পেসিফিকভাবে বলা ছিল যে ইন্ট্রাকো নিয়ে একটা পজিটিভ নিউজ আসছে, সো আগামী সপ্তাহে একটা বড় মুভ হওয়ার একটা ক্যান্ডেল তৈরি হতে পারে, একটা মানে বুলিশ সেন্টিমেন্ট তৈরি হতে পারে, ওইটা হবে সেল অপরচুনিটি। ওইখানে আমরা বাই করব না, পরবর্তীতে রিটেস্টে আপনি বাই করার প্ল্যান করতে পারেন। সো এইটা ছিল সেই দিনের ক্যান্ডেল এবং এর পরবর্তীতে 3 দিনই মার্কেট কারেক্টিভ। এক কথায় বলি, বাড়তি কথা না বলে, 21 টাকা 60 পয়সার নিচে চলে গেলে এটার দিকে তাকানোর দরকার নাই। এটা জাস্ট আপাতত ওয়াচ লিস্টে রাখতে পারেন। এটা কিন্তু থার্ড টার্গেটের দিকে চলতেছে। প্রথম টার্গেট ছিল 20.50, দ্বিতীয় টার্গেট ছিল 23, এখন টার্গেট হচ্ছে 28। থার্ড টার্গেট, এটা থার্ড এন্ট্রি, বোঝার চেষ্টা করেন। ফার্স্ট এন্ট্রি কিন্তু এখানে গেছে, এখানে থাকতে আমি দেখাইছি আগে। এখন যেটা হতে পারে সেটা হচ্ছে 21 টাকা 80 পয়সা থেকে নিয়ে শুরু করে 22 টাকা 40 পয়সা পর্যন্ত বাই জোন। এই জোনে এসে যদি দেখেন সবুজ কালারের রিভার্সাল ক্যান্ডেল তৈরি হচ্ছে, তাহলে ক্লোজিং বেসিসে ওই ক্যান্ডেল দেখে শিওর হয়ে তখন এন্ট্রি করা যায়। স্টপ লস হবে 21 টাকা 60 পয়সা, টার্গেট হবে 28 টাকা। যদি দেখেন নামতে নামতে 21 টাকা 60 পয়সার নিচে চলে গেছে, তাহলে এই শেয়ারটাতে এন্ট্রি করা যাবে না। সেই ক্ষেত্রে এইটা একটা ডিপ কারেকশন দিয়ে 20 টাকার নিচে নেমে তারপর উপরের দিকে উঠবে। আমি ধারণা করতেছি এই শেয়ারটা এখন 21 টাকা 60 পয়সার নিচে যাবে না। এখানে কি বোঝানোর চেষ্টা করতেছি, এই ক্যান্ডেলটা হচ্ছে মূল ক্যান্ডেল যেদিন বাই জেনারেট হয়েছে। সো এই ক্যান্ডেলের বাই এইখানে যদি 22 টাকা 30 পয়সায় যদি আসে, জাস্ট একটা লিকুইডিটি সুইপ হতে পারে, নাও হতে পারে। হলে 22 টাকা 20 পয়সা 10 পয়সা পর্যন্ত নেমে সেটা উঠে যেতে পারে। সো আমি আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি এইখানে একটা
সবুজ কালারের ক্যান্ডেল তৈরি হতে পারে, যার নিচে এইরকম একটা পিন থাকতে পারে। যদি এরকম ঘটনা ঘটতে দেখেন, তাহলে এই ক্যান্ডেলটা হবে আপনার জন্য বাই ক্যান্ডেল। এন্ট্রি করা যাবে 21 টাকা 60 পয়সা স্টপ লস ধরে, 28 টাকা টার্গেট রাখা যাবে। আর যদি কোনো কারণে দেখেন 21 টাকা 60 পয়সার নিচে চলে গেছে, তাহলে এইটা আর বাই যোগ্য থাকবে না। সো ওয়াচ লিস্টে থাকার জন্য আমি আপনাদেরকে ইন্ট্রাকোকে বলে রাখলাম। এরপরে লো পেইডের মধ্যে একটা শেয়ার আপনারা নজরে রাখতে পারেন। সেটা যদিও 220 টাকা ফার্স্ট টার্গেট হিট করে ফেলছে, বাট এই শেয়ারটা সেকেন্ড টার্গেটের জন্য নতুন করে উপরের দিকে ওঠার সম্ভাবনা তৈরি করতেছে। সেটা হচ্ছে অ্যারামাইটি, এবং এই শেয়ারটাতে বর্তমানে এটা বাই জোনেই আছে। এই শেয়ারটার স্টপ লস হচ্ছে 198 টাকা। এইটা হচ্ছে মানে বুলিশ পিনান প্যাটার্নের ভেতরে আর্লি এন্ট্রি যদি না নিতে চান, যদি কনফার্ম হয়ে এন্ট্রি নিতে চান, তাহলে এইরকম জায়গায় আপনাকে এন্ট্রি নিতে হবে, অর্থাৎ 210 টাকার আশেপাশে এন্ট্রি নিতে হবে। সো যেহেতু 200 টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে, আপনি একটা কাজ করতে পারেন, যদি আপনার এটা পছন্দ হয় 30% শেয়ার এন্ট্রি করতে পারেন এরকম রেঞ্জে, এবং পরবর্তীতে ব্রেকআউট করে যদি রিটেস্ট করে এই কনফার্মেশনে এই জায়গায় আপনি বাকি কোয়ান্টিটি তখন বাড়াতে পারেন। এটা একটা প্র্যাকটিস হতে পারে, আমি এই ধরনের প্র্যাকটিস করি আর কি ব্যক্তিগতভাবে। কোনো কারণে 198 টাকার নিচে চলে গেলে স্টপ লস হবে। টার্গেটটা আমি এখন বলবো না, যতটুকু দেখাইছি 240, এর চাইতে টার্গেট বড়ই হবে, এর চাইতে ছোট হবে না। আগে এটা ব্রেকআউট করে কিনা, 240 পর্যন্ত যায় কিনা, এটুকু আমাকে দেখতে দেন। এইটুকু দেখার পর পরবর্তী 1 সপ্তাহ পরে বা 2 সপ্তাহ পরে যখন দেখবো যে এটা টার্গেট শেয়ার করার মতো পরিস্থিতি চলে আসছে, আমি নিজে থেকে আপনাদেরকে টার্গেট সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তার মানে কি, ইন্ট্রাকো এবং এটা দুইটাই আপনার ওয়াচ লিস্টে থাকার উপযুক্ত শেয়ার। এরপর NHFIL এর লাস্ট যে ভিডিও আপনাদের সঙ্গে আমি শেয়ার করছিলাম, মোটামুটি 1 মাস মনে হয়ে গেছে, 1 মাসের বেশি হয়ে গেছে। ওইখানে আমি ব্যাখ্যা করছিলাম যে 29 টাকা থেকে কেন সেল আসতে পারে, 29 টাকায় কেন সেল করে বেরিয়ে যাব। হ্যাঁ, আমি ব্যক্তিগতভাবে এই অংশটা মিস করছি, আমি নিজে থেকে বলতেছি, আমি ব্যক্তিগতভাবে এই অংশটা মিস করছি। কারণ আমাদের এই শেয়ারটা 23 টাকার নিচে 22 টাকা 90 পয়সা 80 পয়সা জোনে এন্ট্রি করা ছিল, এবং শেয়ারটা 29 টাকা পর্যন্ত ফলো আপ করা হয়েছে। এই অংশটা অর্থাৎ 29 থেকে পরে যে 33 পর্যন্ত উঠছে, এই 4 টাকার প্রফিট নিতে পারি নাই। এখন আবার ব্যক্তিগতভাবে মনে করতেছি যে এটা আবার নতুন করে বাই জোনে আসছে, যেই লেভেলে সেল করছিলাম ওই লেভেলে এখন বাইব্যাক করার অপরচুনিটি তৈরি হচ্ছে। 28 টাকা 30 পয়সা স্টপ লস ধরে 29 টাকার ঘরে থাকাকালীন এই শেয়ারটার দিকে নজর রাখা যায়। এই শেয়ারটা যদি বাজার আগামী সপ্তাহে সত্যি ইউটার্ন নেয়, তাহলে পরবর্তী টার্গেট থাকবে 36 টাকা। স্টপ লস একদমই ছোট, মোটামুটি 1 টাকার আশেপাশে স্টপ লস, ওপরের দিকে প্রায় 6 টাকার উপরে টার্গেটের একটা জায়গা দেখতে পাচ্ছি। সো এই শেয়ারটাও নজরে রাখা যেতে পারে। একমিপিএল আমি কিনতে বলতেছি না, এটা তো আপনারা গত সপ্তাহে আগেই দেখছেন, আগের অ্যানালাইসিসও দেখছেন। এইটা আমি মনে করতেছি যে কারেকশন শেষ হয় নাই, এখানে এরকম একটা ঘটনা ঘটতে পারে। ধরেন এটা একটা সুইং তৈরি হচ্ছে, এইটা ফার্স্ট অংশ, এরপর একটু উঠবে, ওঠার পরে আবার একটা কারেকশন হইতে পারে, তারপরে আবার উঠতে পারে। সো যদি এই ঘটনাটা ঘটে, তাহলে বোঝার চেষ্টা করেন, এইখানে একটা শোল্ডার এবং এইখানে আরেকটা শোল্ডার তৈরি হবে। যদি এটা হয়, যদি আপনারা দেখেন 23 টাকা 50 পয়সা 23 টাকা 30 পয়সা পর্যন্ত শেয়ারটা নেমে এখানে পজিটিভ ক্যান্ডেল তৈরি করতেছে, তাহলে এইটা হবে আপনার জন্য একটা বাই জোন, সেকেন্ড বাই অপরচুনিটি। এইটা ছিল কিন্তু মেইন বাই অপরচুনিটি। যারা মিস করছেন, আমিও মিস করছি, আমার নজরে ছিল বাট হল্ট হয়ে গেছে, ধরতে পারি নাই। সো এইটা হবে নতুন একটা বাই অপরচুনিটি। এইখানে যদি একটা শোল্ডার হয়, এইখানে যদি একটা শোল্ডার হয়, পরবর্তীতে ব্রেকআউট করলে টার্গেটটা আর 32 টাকায় থাকবে না, তখন টার্গেটটা তখন 37 36 37 38 লেভেল পর্যন্ত এক্সটেন্ডেড হয়ে যাবে, অর্থাৎ টার্গেটটা তখন আরও বড় হয়ে যাবে। সো আশা করি বুঝাইতে পারছি যে কী পরিস্থিতি ঘটলে আপনি কিনতে পারবেন। তার মানে কি, একমিপিএল, অ্যারামাইটি, ইন্ট্রাকো বা আরেকটা কি দিলাম, বারাকা পাওয়ার, এগুলো সবগুলোই আপনার ওয়াচ লিস্টে রাখার উপযুক্ত শেয়ার। NHFILটা ডিরেক্টলি আপনি পছন্দ হইলে নিজে অ্যানালাইসিস করে কেনার চিন্তা করতে পারেন। আবার হচ্ছে ধরেন বারাকা পাওয়ারটাও যদি আগামী দিন কারেকশনে দেয়, ওটা কেনার একটা পরিকল্পনা থাকতে পারে। আমি বলতেছি না, আমার অ্যানালাইসিস অলওয়েজ মাথায় রাখবেন 30% আমার অ্যানালাইসিস স্টপ লস হবে, কারণ আমি ব্যক্তিগতভাবে আমার ট্রেড জার্নাল মেনটেন করে যা দেখেছি যে আমার আসলে 30% স্টপ লস হয়, 70% টার্গেট হিট হয়। সো এটা আমি আগে মানুষকে জিজ্ঞেস করতাম, এখন আর জিজ্ঞেস করি না, আমার ডেটা দিয়ে আমি আমার মতো করে আপনাকে বললাম। সো আমি যদি এখন এখানে লেটসে 4টা শেয়ারের অ্যানালাইসিস শেয়ার করে থাকি, 4টার মধ্যে একটা স্টপ লস হবে, বাকি 3টা টার্গেট হিট হবে, এই সম্ভাবনাটাই হাই। মার্কেট যদি ওটস হয়, তাহলে 2টা স্টপ লস হবে, 2টা টার্গেট হিট হবে। মার্কেট যদি এক্সট্রিমলি ভালো পারফর্ম করে, তাহলে 4টেই টার্গেট হিট হতে পারে, বাট সেটা আমার কৃতিত্ব না, সেটা মার্কেটের কৃতিত্ব। আমার অ্যাকচুয়াল পারফরমেন্সের ক্যাপাসিটি হচ্ছে 30% স্টপ লস হয়, 70% অ্যাকুরেসি আমি
গেইন করতে পারি। সো এই কারণে আমি আপনাদেরকে সতর্ক করলাম, শুধুমাত্র আমার অ্যানালাইসিস দেখে অন্ধের মতো কোনো স্টক কিনবেন না। আমার অ্যানালাইসিসের বাইরে নিজের মতো করে ওই শেয়ারটাকে নিজের ওয়াচ লিস্টে লিখে মনিটর করে অ্যানালাইসিস করে তারপরে আপনি আপনার সিদ্ধান্ত নেবেন। আর ইন্ডেক্স 5777-এর নিচে চলে গেলে পোর্টফোলিওতে বেশি পরিমাণ ক্যাশ রাখতে হবে, অ্যাটলিস্ট 50% ক্যাশ রাখতে হবে। আর 5777-এর নিচে না গেলে আগামী সপ্তাহে সোমবার নাগাদ মার্কেট আমাদেরকে ইউটার্ন দেখাইতে পারে। ইউটার্ন দেখাইলে মার্কেট আগামী মোটামুটি 2-3 সপ্তাহ ভালো থাকবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। এই হচ্ছে আজকের ভিডিওর এন্ড অফ দ্য স্টোরি। সো আপনারা যদি কোনো টপিকে শিখতে চান, কোনো কিছু বলতে চান এবং ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে প্রশ্ন করে মানে মতামত জানাতে পারেন, বা কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। ইন্ডিভিজুয়ালি স্টক নিয়ে প্রশ্ন করলে আসলে দেখা বা উত্তর দেওয়া সম্ভব হয় না, বাট কোনো নলেজেবল কনসেপ্ট যদি আপনার জানার থাকে বা কোনো পরামর্শ যদি আমাকে দেওয়ার থাকে, ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই দিতে পারেন। আর ভিডিওগুলো যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয়, শিক্ষামূলক মনে হয়, তাহলে ভিডিওগুলো কষ্ট করে শেয়ার করে দিবেন। আমি ইউজুয়ালি শেয়ার করতে বলি না, বাট এখন একটু চ্যানেলটা বড় হয়েছে, সো আপনারা যদি একটু চেষ্টা করেন, আপনারা যদি একটু উইলিংনেস দেখান, একটু শেয়ার করেন, তাহলে অনেক মানুষ জিনিসগুলো শিখতে পারবে। এর বাইরে আর কোনো কিছুই না। কারণ আমি ট্রেনিং অফার করতেছি না, আমি পেইড গ্রুপ অফার করতেছি না। আমার গ্রুপ আলহামদুলিল্লাহ অনেক আগে থেকেই 100% হাউসফুল, কাউকেই নেওয়ার মতো আমার এই মুহূর্তে আর ক্যাপাসিটি নাই। আমি ট্রেনিংও আলহামদুলিল্লাহ 1000+ মানুষকে ট্রেনিং করাইছি, নতুন করে ট্রেনিং অফার করি না। যারা নিজের থেকে নক দিয়ে দুই একজন জয়েন করে ওনাদেরকেই ট্রেনিং করাচ্ছি। হ্যাঁ, আপনাদের নিয়ে আগামী বছর বা এই বছরের শেষ দিকে একটা বৃহৎ পরিকল্পনা আছে, সেই ব্যাপারে প্রিপারেশন নিচ্ছি। প্রিপারেশন নিতেই আমার আরও 2-3 মাস লাগবে, সময় আসুক জানাবো, দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।